যে কর্নেল মোস্তাফিজুর রহমান, যিনি আগরতলা ষড়যন্ত্র মামলা চলাকালে বঙ্গবন্ধুকে ইন্টারগেট করেছিল পাকিস্তান আর্মির হয়ে, সেই কর্নেল মোস্তাফিজুর রহমান ছিল স্বরাষ্ট্রমন্ত্রী। শুধু কর্নেল মোস্তাফিজুর রহমান নয়, তখন সরাসরি পাকিস্তানি পাকিস্তান সরকারকে এবং পাকিস্তানি বাহিনীকে সহায়তা করা আব্দুল আলীম, সাইজুর রহমান, আনোয়ারুল হক, মির্জা নুরুল হুদা, এরকম অনেক প্রভাবশালী মন্ত্রীরা তখন জিয়ার ক্যাবিনেটে ছিলেন, যারা সরাসরি পাকিস্তান সরকারের পারপাসলি সার্ভ করতেন। শুধু তাই নয়, তখন বাংলাদেশ সেনাবাহিনীতে যারা প্রত্যাগত অফিসার ছিল, তারাই হচ্ছে প্রাধান্য ছিল, তারাই কমান্ডে ছিল। মুক্তিযোদ্ধাদের কোণঠাসা করে প্রত্যাগত অফিসাররা, পাকিস্তান প্রত্যাগত অফিসাররা বাংলাদেশ সেনাবাহিনীকে কমান্ড করত। সেইরকম একটি দুর্বিষহ সময়েও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে, তখন তার বয়স ছিল মাত্র 37 বছর, সেই সময়ও তাকে থামিয়ে রাখতে পারেননি। সকল বাধা উপেক্ষা করে তিনি স্বদেশ প্রত্যাবর্তন করেছেন 1981 সালের 17ই মে, এবং তিনি সাহসিকতার সঙ্গে জীবনের মায়া ত্যাগ করে তার বুকের দুটি শিশু, তখন সজীব ওয়াজেদের জয়ের বয়স 11 বছর, সাইমা ওয়াজেদ পুতুলের বয়স সম্ভবত 7 বছর, বুকের দুইজন শিশুকে বোর্ডিং স্কুলে রেখে মা শেখ হাসিনা সবকিছু ত্যাগ করে বাংলার মানুষের মুক্তির জন্য, বাংলাদেশে বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য, স্বাধীনতাকে অর্থবহ করে তুলবার জন্য, মুক্তির সংগ্রামকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বঙ্গবন্ধু কন্যা স্বদেশ প্রত্যাবর্তন করেছিলেন। শুধু সেবারই নয়, না, কিন্তু এরপরে বলছেন যে যখন তখন ওয়ান আরো ইলেভেন, তার তখন আরো কঠিন পরিস্থিতি ছিল, তখন তার মাথার উপর মৃত্যুদণ্ড ছিল না, তখন আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল না, কিন্তু তখন তিনি সেভাবে এসেছিলেন, কিন্তু এখন তার মাথার উপর মৃত্যুদণ্ড এবং আওয়ামী লীগ নিষিদ্ধ। দেখুন, মৃত্যুদণ্ডকে ভয় বঙ্গবন্ধু কন্যা পান না। মৃত্যুদণ্ড বঙ্গবন্ধুর উপরে ছিল। 1968 সালে যখন আগরতলা ষড়যন্ত্র মামলায় বঙ্গবন্ধুকে একদম ফাঁসির কাস্টে ঝোলানো চূড়ান্ত হয়, 69-এ গণঅভ্যুত্থান যখন হয়, তখন আইয়ুব খান গণঅভ্যুত্থানে ভয়ে ভীত হয়ে বঙ্গবন্ধুকে প্যারোলে মুক্তি নিয়ে গোলটেবিল বৈঠকে যাওয়ার জন্য আমন্ত্রণ জানান। পাকিস্তান সরকারের 4জন কেন্দ্রীয় মন্ত্রী এসে বঙ্গবন্ধুর সঙ্গে ঢাকা ক্যান্টনমেন্টে বৈঠক করেন, তাকে বোঝানোর চেষ্টা করেন, সবুর খান সহ 4জন মন্ত্রী, যে তুমি বা আপনি চলো আমরা গোলটেবিল বৈঠকে সমাধান করি। সেই গোলটেবিল বৈঠকে বঙ্গবন্ধু মুক্তি নিয়ে, প্যারোলে মুক্তি নিয়ে যাননি। তিনি জানেন তিনি যদি মুক্তি না নেন তার ফাঁসি হতে পারে। তো ফাঁসির ভয়, মৃত্যু ভয় বঙ্গবন্ধু শেখ মুজিব কখনো করেনি। বঙ্গবন্ধুর স্ত্রী বেগম ফজিলাতুন্নেসা মুজিব বঙ্গবন্ধুর কন্যা জননেত্রী শেখ হাসিনাকে দিয়ে কারাগারে, পাকিস্তানে ঢাকা ক্যান্টনমেন্টে কারাগারে তাকে পাঠিয়ে মেসেজ দিয়েছিল আচ্ছা, যে প্যারোলে মুক্তি না নিয়ে তিনি যেন পূর্ণ মুক্তি না হয়ে, এবং আগরতলা ষড়যন্ত্র মামলার একজন আসামিকেও কারাগারে রেখে তিনি যেন মুক্তি না নেন। যদি সেই তিনি, ভয়টা নাই থাকে জনাব স্বপন, যদি যে সেই ভয়টা নাই থাকে, তাহলে শেখ হাসিনা দেশ ছাড়লেন কেন, আর এতদিনে ফিরলেন না কেন? এখন তো প্রায় 2 বছর হতে চললো। আপনার হচ্ছে যে দেখুন, 5ই আগস্টের যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে জননেত্রী শেখ হাসিনা জানতেন না তাকে দেশান্তরী করা হচ্ছে। তিনি একাধিকবার এই বিষয়টি বলেছেন। তিনি জানতেন তিনি টুঙ্গিপাড়া যাচ্ছেন, তাকে টুঙ্গিপাড়ায় পাঠানো হবে। দেশে একটি সম্ভাব্য রক্তপাত, ভয়াবহ রক্তপাত এড়ানোর জন্য, দেশ ও জাতির বৃহত্তর স্বার্থে তিনি তখন সেই সিদ্ধান্ত, টুঙ্গিপাড়া যাবার সিদ্ধান্তে তিনি একমত হয়েছিলেন। কিন্তু তাকে কৌশল করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে। এবং এই 2 বছর কেন তিনি এই যাননি, কৌশলটা কার? এই যে কৌশল করে এই ভারত। কৌশলটা এই কৌশলটা নিশ্চয়ই, এই কৌশলটার সঙ্গে তৎকালীন যারা সেনা সেনাবাহিনীর যে যারা ছিলেন তারা, এবং পার্শ্ববর্তী রাষ্ট্র সহ আন্তর্জাতিক বিভিন্ন আহ, যারা বিভিন্ন আপনার পাওয়ার ব্রোকার বা পাওয়ার স্টেক হোল্ডার, তারা এই কৌশলটি করেছেন, তারাই এটা করেছেন। তারা করেই জননেত্রী শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে ভারতে পাঠিয়েছেন। এবং এটি তো আমার একটা সত্য যে অনুষ্ঠানে ভারতীয় সাংবাদিক চন্দন নন্দী তিনি বলছিলেন যে শেখ হাসিনার পতনের পেছনেও, এই কৌশলের পেছনেও ভারতেরও একটা, তখন মানে ভারতেরও সায় বা একটা আহ, আহ, একটা পজিটিভ ইঙ্গিত আছে। সেটিও কি আপনার মনে হয়, যেহেতু কৌশলের কথাটা এটি বললেন ফলে জিজ্ঞাসা এটি করছি। এটি চন্দন নন্দী সাহেব তার ব্যক্তিগত মতামত দিয়েছেন। চন্দন নন্দী সাহেবের এই মতামতের সঙ্গে তাদের আমি অনুসন্ধান মানে একমত নই। আহ, আমি হুম, একমত নই। আমি একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমি এটা বিশ্বাস করি না যে জননেত্রী শেখ হাসিনা পতনের সঙ্গে ভারতের সরকার বা ভারতের কোনো অংশ জড়িত ছিলেন, এটা আমি বিশ্বাস করি না। এবং এখন পর্যন্ত আমার কাছে এমন কোনো তথ্য নেই যে ভারতের সরকার বা ভারতের কোনো অংশ
জননেত্রী শেখ হাসিনার পতনের সঙ্গে বা সরকারকে বেকায়দা ফেলার জন্য কোনো ধরনের ষড়যন্ত্রমূলক কার্যক্রমে অংশগ্রহণ করেছেন এমন কোনো তথ্য রাজনৈতিক কর্মী হিসাবে আমি এখনো পর্যন্ত পাইনি। কারণ 5ই আগস্টের পর থেকে আমি চেষ্টা করেছি যে কেন আমাদের এই সমস্যাগুলো হলো, কেন আমরা এই জায়গাটাই মানে এই ধরনের বিপর্যয়ের মুখোমুখি পড়লাম, আমি আত্মজিজ্ঞাসার জন্য নিজেও চেষ্টা করেছি। এবং সেখানে ভারতের কোনো নেতিবাচক আপনার ভূমিকা আমার কাছে এখনো পর্যন্ত আবিষ্কৃত হয়নি। আচ্ছা। তো যেটি আপনার কথা শুনে বুঝলাম যে এ বছরই তিনি দেশে ফিরবেন। তিনি কি আসলে এখন মানে এই সিদ্ধান্ত, ওই যে আপনি বলছিলেন বিচারহীনতা, কিন্তু বিচারহীনতা সেটা তো অনেক আগে থেকেই চলছে। এখন এসে তিনি এই কথাটা কেন বলছেন? তার আরও একটা মানে অডিও ক্লিপ শুনলাম যে তিনি বলছেন যে জেলখানা রেডি করেন, ফাঁসির মঞ্চ রেডি করেন, আমি আসছি। তিনি আসলে কি জেলে যেতে রাজি, শুনে মানে আসছেন, অবশ্যই ফিরে আসছেন? অবশ্যই, কারণ 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 যখন 111 যখন তিনি বাইরে ছিলেন চিকিৎসার জন্য, তার কন্যার কাছে গিয়েছিলেন, যখন ফিরবেন তখনও তো তার বিরুদ্ধে 3 কোটি টাকার ঘুষের মামলা দেওয়া হলো, বিভিন্ন ধরনের মামলা দেওয়া হলো, এবং তাকে বলা হলো তিনি যেন দেশে না আসেন, দেশে আসলে তাকে গ্রেফতার করা হবে। আপনার মনে আছে ব্যারিস্টার মইনুল হোসেনের কথা, তোফাজ্জল হোসেন মানিক মিয়ার সন্তান ব্যারিস্টার মইনুল হোসেন, এবং ব্যারিস্টার মইনুল হোসেনরা পারিবারিকভাবে বঙ্গবন্ধু পরিবারের সঙ্গে, মইনুল হোসেন আনোয়ার হোসেনদের আগে থেকে জানাশোনা আছে। তোফাজ্জল হোসেন মানিক মিয়া বঙ্গবন্ধুর খুবই সজ্জন ছিলেন, বঙ্গবন্ধুর খুব কাছের মানুষ ছিলেন। তো সুতরাং তখনও তো ব্যারিস্টার মইনুল হোসেনরা বঙ্গবন্ধু কন্যাকে দেশে না আসবার জন্য অনুরোধ করেছিলেন যে আসলে গ্রেফতার করা হবে। এবং তখন বিভিন্ন এয়ারলাইন্সকে নিষেধ করা হয়েছিল, বঙ্গবন্ধু কন্যাকে বহন করলে সেই এয়ারলাইন্সকে বাংলাদেশে ল্যান্ড করতে দেওয়া হবে না। তিনি জানতেন তিনি গ্রেফতার হবেন, তিনি জানতেন তার জীবনের শঙ্কা রয়েছে, এরপরেও তো তিনি বাংলার মানুষের স্বার্থে, দেশের স্বার্থে, দলের স্বার্থে তিনি দেশে এসেছেন এবং কারাবরণ করেছেন। কারাবরণ তো জননেত্রী শেখ হাসিনার জীবন নতুন কিছু নয়। আর আরেকটি তাহলে বিষয়, এতদিন আসলেন না কেন? এতদিন আসলেন না কেন? এখন না, এটা তো রাজনৈতিকভাবে আমাদেরকে একটা বিপর্যয়ে আমরা পড়েছি, আমাদেরকে এর জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে, আমাদের প্রস্তুতি নেবার জন্য আমরা সময় ক্ষেপণ করেছি, এবং বাংলার মানুষকেও এই যে আমাদের পতনের কারণে দেশের কি অবস্থা হয়েছে, দেশের মানুষকেও তো সে উপলব্ধি করার সুযোগ দিতে হবে। অনেকেই প্রত্যাশা করছেন হয়তোবা যে নতুন তো কিছু হোক, তাদের একটি সাথে কি শক্ত। আওয়ামী লীগের কোনো পেছনের, আপনি বলছেন রাজনীতিতে সব সামনে হয় না, পেছনেও হয়, তো এই বাঘা বাঘা সিনিয়র নেতারা যারা মূল্যায়িত হননি সঠিকভাবে বলে আপনি বলছেন, তাদের সাথে কি এখন পেছনে আওয়ামী লীগের কোনো যোগাযোগ চলছে? আওয়ামী লীগের, শোনেন, সব সব যোগাযোগ মৌখিক হতে হয় না, সব যোগাযোগ লিখিত হতে হয় না। রাজনীতির টেলিপ্যাথির যোগাযোগও অনেক আছে, রাজনীতি অনেক সমীকরণ আছে। হুম, হুম। সেই সমীকরণগুলো আপনাকে অনুধাবন করতে হবে। বাংলাদেশ এখন অপেক্ষা করছে জননেত্রী শেখ হাসিনার প্রত্যাবর্তনের জন্য, এবং বঙ্গবন্ধুর কন্যা মাথা উঁচু করে বীরের বেশে জননন্দিত ভাবেই বাংলাদেশে প্রত্যাবর্তন করবে। দরকার হলে তিনি কারাগারে যাবেন, দরকার হলে ফাঁসির মঞ্চে যাবেন। তিনি বলেছেন ফাঁসির মঞ্চ রেডি করুন, আমি আসছি। তিনি যাবেন, এবং তিনি যাবার পূর্বেই আওয়ামী লীগের অনেক নেতারাই স্বদেশ প্রত্যাবর্তন করবেন, এবং সেই সেই প্রস্তুতি চলছে। আমরা ধারাবাহিকভাবে স্বদেশ প্রত্যাবর্তন করব। বাংলাদেশে যে জুলুম চলছে, যে নির্যাতন চলছে, বাংলাদেশকে যেভাবে খাদের কিনারায় নিয়ে যাওয়া হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্ব যেভাবে বিপন্ন করা হয়েছে, একটি কথা আমি আপনাকে বলি, বারবার বাঙালির উপর আঘাত এসেছে। বাঙালি কিছুদিনের জন্য সেই আঘাতপ্রাপ্ত হয়ে দমন হয়ে বা দমিত হয়ে থেকেছে, কিন্তু বেশি দিন বাঙালিকে দমন করে রাখতে কেউ পারেনি। এই যে আপনি সাতই বলছেন, মার্চে 7ই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিব যে ভাষণ দিয়েছিলেন, আর দাবায় রাখবার পারবে না, ইনশাল্লাহ বাঙালিকে দীর্ঘদিন কেউই দাবিয়ে রাখতে পারবে না। বাঙালি স্বমহিমায় তার স্বাতন্ত্র অবস্থান থেকে আবার ঘুরে দাঁড়াবে, বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বেই ঘুরে দাঁড়াবে।